পুরো গাজা দখল করবে ইসরায়েল পরিকল্পনা নেতানিয়াহুর, বিশ্বজুড়ে নিন্দার ঝড়। হামলায় আরও ৩৬ ফিলিস্তিনি নিহত। পাকিস্তানের সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ৩৩ সন্ত্রাসী নিহত। আফগানিস্তান সীমান্ত দিয়ে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা। চীনে আকস্মিক বন্যায় নিহত ১০, নিখোঁজ ৩৩ জন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উইংঝং এলাকা, উদ্ধারে অভিযান অব্যাহত। আলাস্কায় ১৫ আগস্ট পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক নিয়ে আলোচনার ইঙ্গিত। এবং ৫০% শুল্ক আরোপের পর ভারতের পোশাক কেনা স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের বড় কোম্পানিগুলো, বিপাকে দেশটির পোশাক শিল্প। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। সম্প্রতি যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকা পুরোপুরি নিয়ন্ত্রণের কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর অংশ হিসেবে গাজা দখলের পরিকল্পনায় সম্মতি জানিয়েছে ইসরায়েলি মন্ত্রিসভা। আর এতে জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক মহলের চাপের মুখে পড়েছে দেশটি। বিষয়টি নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলো। বিস্তারিত জানাচ্ছেন অর্ণব প্রসাদ। গাজায় মানবিক সংকট যখন দীর্ঘ থেকে দীর্ঘায়িত হচ্ছে, ঠিক তখনই উপত্যকাটির গাজা সিটি দখলের নতুন পরিকল্পনা হাতে নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়েছে এটি। আর এতেই নিজ দেশ সহ বহির্বিশ্বের তোপের মুখে পড়েছেন নেতানিয়াহু। The Security Council will now begin its 454. এরই মধ্যে ইসরায়েলি নীল নকশার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। পরিকল্পনাটি আন্তর্জাতিক বিচার আদালতের আইনের পরিপন্থী বলে আখ্যা দিয়েছেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক। অবিলম্বে সিদ্ধান্তটি বাতিলের আহ্বানও জানান তিনি। এদিকে চলমান ইস্যুটি নিয়ে রোববার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে পরিকল্পনাটির বিরোধিতা করেছে চীন, সৌদি আরব, তুরস্ক, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ। নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। এটি বাতিলে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই বিষয়ে তীব্র নিন্দা জানিয়েছে সৌদি সরকারও। অন্যদিকে নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনাকে ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ পরিকল্পনাটির বিষয়ে বিস্তারিত না জানালেও এটি নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম সিএনএন। ইসরায়েলি কয়েকটি সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানায় ২ ধাপে গাজা দখল করবে ইসরায়েলি সৈন্যরা। এটি বাস্তবায়নে বাহিনীটির ৫ মাসের মতো সময় লাগবে বলেও জানিয়েছে সিএনএন। এ সময় উপত্যকাটির কয়েক লাখ মানুষকে সরিয়ে নিতে বাধ্য করবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। অর্ণব প্রসাদ, আরটিভি। নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনার মাঝেই উপত্যকাটিতে নতুন করে সামরিক অভিযান পরিচালনা করেছে ইসরায়েলি সৈন্যরা। এতে প্রাণ ঝরেছে অন্তত ৩৬ ফিলিস্তিনির। এদিকে ইসরায়েলের গাজা দখল পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এটিকে নতুন যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছে সংগঠনটি। পাশাপাশি সিদ্ধান্তটি বাস্তবায়ন করলে ইসরায়েলকে বড় মাশুল দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে হামাস। অন্যদিকে নতুন করে ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জার্মান সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্তটি কার্যকর থাকবে বলে জানিয়েছে দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। ইসরায়েলের ফের ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। গাজায় ইসরায়েলের আরোপিত গণহত্যামূলক অপরাধ ও অনাহারের প্রতিক্রিয়ায় চালানো হয়েছে এই অভিযান। ড্রোনগুলো দেশটির বেন গুরিয়ন বিমানবন্দর সহ বেয়ারশেবা ও আশকেলনের আরও ২টি লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে বলে দাবি করছে হুথির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। তবে ইয়েমেন থেকে ছোড়া ২টি ড্রোন মাঝপথে আটকে দেওয়া হয়েছে বলে দাবি ইসরায়েলি সেনাবাহিনীর। পাকিস্তানের সেনাবাহিনীর অভিযানে অন্তত ৩৩ সন্ত্রাসী নিহত হয়েছে। তারা আফগানিস্তান সীমান্ত দিয়ে অবৈধভাবে পাকিস্তানে
অনুপ্রবেশের চেষ্টা করেছিল। শুক্রবার রাতভর পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের ঝোপ জেলায় এ অভিযান চালানো হয় বলে দেশটির সেনাবাহিনীর বরাতে নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে নিহত সন্ত্রাসীরা ভারতীয় মদতপুষ্ট বলে দাবি পাক সেনাবাহিনীর। অন্যদিকে সফল অভিযান পরিচালনা করায় সেনাবাহিনীর সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। চীনে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় প্রাণ হারিয়েছে অন্তত 10 জন। এখনও নিখোঁজ রয়েছে কমপক্ষে 33 জন। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় গাংসু প্রদেশে বৃহস্পতিবার থেকে বয়ে চলা টানা বৃষ্টিপাতের কারণে এই প্রাণহানির ঘটনাগুলো ঘটেছে বলে নিশ্চিত করেছে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রদেশটির ইয়ুংঝং এলাকা। এরই মধ্যে ডুবে গেছে এলাকাটির বেশিরভাগ ঘরবাড়ি ও রাস্তাঘাট। এদিকে বন্যার্তদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে গাংসু প্রদেশ কর্তৃপক্ষ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বহুল প্রতীক্ষিত বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকটি অনুষ্ঠিত হবে আগামী 15 আগস্ট। ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনায় আলাস্কায় মুখোমুখি হবেন এই দুই নেতা। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। শুক্রবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক আয়োজনের বিষয়ে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন ইঙ্গিত দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় 3 বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিরতির চুক্তির বিষয়ে খুব কাছাকাছি আছেন বলেও জানান তিনি। রাশিয়ার সঙ্গে একটি বৈঠকে বসতে চলেছি। এতে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। আমরা শান্তি চুক্তির দিকেই এগোবো, আর এর জন্য কিছু অঞ্চল বিনিময় করতে হতে পারে। এছাড়া পুতিনের সহকারী ইউরি উশাকভ বলেন, পুতিন ও ট্রাম্প এই দুই নেতা ইউক্রেন সংকট সমাধানে দীর্ঘমেয়াদী শান্তিপূর্ণ পথ অর্জনে বিকল্প কি আছে এসব বিষয়ে আলোচনা করবেন। হোয়াইট হাউস ইউরোপীয় নেতাদের একটি সমঝোতা গ্রহণের চেষ্টা করছে, যেখানে রাশিয়া পুরো দনবাস অঞ্চলের নিয়ন্ত্রণে থাকবে, পাশাপাশি ক্রাইমিয়াও তাদের বহালে থাকবে। বিপরীতে প্রস্তাবিত সমঝোতা অনুযায়ী খেরসন ও জাপোরিজ্জিয়া অঞ্চল ছেড়ে দিবে রাশিয়া। গেল কয়েকদিন ধরে ট্রাম্প পুতিনের বৈঠকের সম্ভাবনা নিয়ে নানা জল্পনা কল্পনা ঘুরপাক খাচ্ছিল। বিশেষ করে পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তা আরও জোরদার হয়। সেক্ষেত্রে ট্রাম্প জানান, আলাস্কায় পুতিনকে গ্রেপ্তারের পরিবর্তে স্বাগত জানানো হবে। এর আগে গেল বুধবার মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। বৈঠকের পর উভয় পক্ষ পুতিন উইটকফের আলোচনাকে ফলপ্রসূ বলে ঘোষণা দেয়। এদিকে শুক্রবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার উপর যথাযথ চাপ প্রয়োগ করা হলে যুদ্ধবিরতি সম্ভব। বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে ডজন খানেক বারের বেশি আলোচনার কথা জানান প্রেসিডেন্ট জেলেনস্কি। যদিও পুতিনের কথায় কাজে মিল নেই এমন অভিযোগ তুলে ইউক্রেনীয়রা বলছেন, ট্রাম্প পুতিনের বৈঠকের মধ্য দিয়ে যুদ্ধ থামানো সম্ভব হবে। অন্যদিকে সন্দেহ ও সম্ভাবনার মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে রুশ জনগণ। আমার মনে হয় পুতিন এবং ট্রাম্প কোনো একটা বিষয়ে একমত হতে পারেন। ট্রাম্প রাশিয়াকে যে নিষেধাজ্ঞার প্রতিশ্রুতি দিয়েছেন তা হয়তো তিনি আপাতত আরোপ করবেন না, কারণ এটি আমেরিকার ওপর হিতে বিপরীত হতে পারে। আমি জানি না রাশিয়ার জন্য কোনটা ভালো হবে, কারণ এ বিষয়ে দুই দেশের শীর্ষ নেতৃত্বের হয়তো নিজস্ব একটা মতামত আছে। আমরা সাধারণ জনগণ, আমরা আসলে জানি না সেখানে উপরমহলে আসলে কি হচ্ছে। তাই নেতাদেরই সম্ভবত জানা উচিত যুদ্ধ কখন থামবে, সে সম্পর্কে তারাই ভালো ধারণা রাখে। তবে আমার আশা শীঘ্রই যুদ্ধ থেমে যাবে। তবে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে কিছু না বললেও দুই নেতার বৈঠকটি ঐতিহাসিক হতে পারে বলে মন্তব্য করেছেন পুতিনের বিনিয়োগ দূত কিরিল দিমিত্রিভ। চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর বিশ্বে চলমান নানা সংঘাত বন্ধে কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। এখন দেখার বিষয় সে প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন করতে পারবেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। তেল ইস্যুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে এক কঠিন ভারসাম্য রক্ষা করতে যাচ্ছে নরেন্দ্র মোদী। এদিকে ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায়, অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে নিরপেক্ষ অবস্থানে থাকার চেষ্টা করছেন তিনি। তবে বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্র সহ
পশ্চিমা দেশগুলোর কাছে ভারতের এ দ্বিমুখী নীতি হতাশার। আরও জানাচ্ছেন ইমরুল হাসান। বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল ব্যবহারকারী দেশ হয়ে উঠেছে ভারত। এমনকি 2030 সালের মধ্যে তেল ব্যবহারে তারা চীনকেও ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন বিশ্লেষকদের অনেকেই। বাণিজ্য বিশ্লেষণকারী সংস্থা কেপলারের তথ্য মতে চলতি বছরের প্রথম 6 মাসে ভারতের মোট আমদানির 36% হল রাশিয়ার অপরিশোধিত তেল। আর তেল সংক্রান্ত ইস্যুতে সময়ের সাথে সাথে বন্ধু থেকে শত্রুতে পরিণত হচ্ছে মোদি ও ট্রাম্পের সম্পর্ক। মূলত ভারত রাশিয়ার সঙ্গে বাণিজ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখাতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্কে টানাপোড়েন চলছে। শুধুমাত্র রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ফলে আগের 25% পাল্টা শুল্ক সহ ভারতীয় পণ্যে মোট 50% শুল্ক আরোপ করল মার্কিন যুক্তরাষ্ট্র। 21 দিন পর এই নতুন শুল্ক হার কার্যকর হবে। তবে অন্যান্য দেশ শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করতে যেখানে উঠে পড়ে লেগেছে, সেখানে এই সিদ্ধান্তকে অন্যায্য, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছে নয়াদিল্লি। কারণ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের অনেক দেশ রাশিয়ার কাছ থেকে এখনও সার, রাসায়নিক সহ অন্যান্য পণ্য কিনছে বলে দাবি করেছে ভারত। 2022 সালে ইউক্রেনে হামলা শুরুর পর ইউরোপের অধিকাংশ দেশ রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেয়। এরপর থেকে রাশিয়ার তেলের প্রধান ক্রেতা হয়ে ওঠে চীন, ভারত ও তুরস্ক। সমালোচকেরা বলছেন, ভারত রাশিয়ার অংশীদারিত্ব শুধু তেলেই সীমাবদ্ধ নয়, বহু দশক জুড়ে এ সম্পর্ক গড়ে উঠেছে। স্নায়ুযুদ্ধের সময় আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষ অবস্থানে থাকলেও 70-এর দশকে সোভিয়েত ইউনিয়নের দিকে ঝুঁকে পড়ে ভারত। সে সময় ভারতের প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে সামরিক ও আর্থিক সহায়তা দেওয়া শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র। তখন থেকে ভারতের অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারী হয়ে ওঠে রাশিয়া। যুক্তরাষ্ট্র একদিকে সাম্প্রতিক ভারত পাকিস্তান সংঘাতে সমঝোতার কৃতিত্ব দাবি করছে, আবার ভারতের রুশ তেল কেনাকে রাশিয়ার যুদ্ধাস্ত্র টিকিয়ে রাখার জন্য দায়ী করছে। আর এসব বিষয় নিয়েই অসন্তুষ্ট মোদি সরকার। অন্যদিকে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনই ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিলেও এখনও কিছু করতে না পারায় ট্রাম্প নিজেও হতাশ। এখন দেখার বিষয়, শুল্ক যুদ্ধের টানাপোড়েনে ভারত যুক্তরাষ্ট্র রাশিয়ার সমীকরণ কি ফলাফল দেয়। ইমরুল হাসান, RTV। ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক আরোপের পর ভারতের তৈরি পোশাকের অর্ডার স্থগিত করতে শুরু করেছে ওয়ালমার্ট, অ্যামাজন, টার্গেট ও গ্যাপ সহ যুক্তরাষ্ট্রের বড় বড় বেশ কয়েকটি কোম্পানি। পাশাপাশি অনেক কোম্পানি ভারত থেকে পোশাক কারখানা অন্য দেশে সরিয়ে নেওয়ার কথাও ভাবছেন। ভারতের তৈরি পোশাকের রপ্তানিকারকেরা যুক্তরাষ্ট্রের ক্রেতা প্রতিষ্ঠানের কাছ থেকে ক্রয়াদেশ স্থগিত রাখার ইমেইল পেতে শুরু করেন। ইমেইলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্রয়াদেশ স্থগিত রাখতে বলা হয়েছে। এতে দেশটির তৈরি পোশাক খাত বড় ধরনের সংকটের মুখে পড়েছে। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।